প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? সবাই নিশ্চয় ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মেহেদি হাসান, তোমাদের প্রিয় শিক্ষক, সহকারী শিক্ষক ইংরেজি। তো তোমাদের আজকে গ্রামার ক্লাসে ট্যাগ কোশ্চেন পার্ট 2 নিয়ে আমি আলোচনা করব। তো এখানে কিছু রুলস দেওয়া আছে, যেটা পরবর্তীতে প্রথম ক্লাসের পর পরবর্তী ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ। তো প্রথম ক্লাসে যেগুলো ছিল ট্যাগ কোশ্চেনের একটি প্রাথমিক ধারণা, অর্থাৎ কিছু নিয়মাবলী ছিল, সেই নিয়মাবলীরই আরও কয়েকটি নিয়মাবলী মধ্যে এখানে আছে 6 নম্বর নিয়মাবলী। তো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যখন ট্যাগ কোশ্চেনগুলো নেগেটিভ হয়ে থাকে, একইভাবে নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনগুলো অ্যাফার্মেটিভ হয়ে থাকবে। তো নেগেটিভ ফর্মটি সবসময় সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। তুমি একটা সেন্টেন্স দেখতে পাচ্ছ, সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ আকারে আছে। ওই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে তোমাকে অবশ্যই নেগেটিভ করতে হবে, এবং যে সেন্টেন্সটি নেগেটিভ আকারে আছে সেটাকে অবশ্যই তোমাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে। তবে এক্ষেত্রে নেগেটিভ ফর্মটি সবসময় সংক্ষিপ্ত আকারে তোমাকে লিখতে হয়। যেমন দেখো, এখানে অপারেটর খেয়াল করো, অ্যাম। যদি অ্যাম থাকে, তোমাকে অ্যামেন্ট ব্যবহার করার কোনো সুযোগ নেই। অনেকেই বলে যে স্যার অ্যাম থাকলে কি অ্যামেন্ট ইউজ করা যাবে? না, অ্যামেন্ট কোনো গ্রামাটিক্যাল ইউজে ট্যাগ কোশ্চেন্সে আসে না। তাহলে আমরা এখানে অ্যামেন্ট ব্যবহার করার কোনো সুযোগ নেই। হয় তুমি আরেন্ট ব্যবহার করতে হবে, না হয় এইট ব্যবহার করতে হবে। তাহলে হচ্ছে অ্যাম যদি থাকে তাহলে তোমাকে আরেন্ট অথবা এইট ব্যবহার করতে হবে। যেমন দেখো, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, আমি বলবো আরেন্ট আই অথবা এইন্ট আই। আমি অ্যামেন্ট বলতে পারবো না। একই রকম যখন ইজ থাকে তখন অবশ্যই ইজেন্ট ব্যবহার করতে হবে, আর থাকলে আরেন্ট ব্যবহার করতে হবে, ওয়াজ থাকলে ওয়াজেন্ট, ওয়ার থাকলে ওয়ারেন্ট, হ্যাভ থাকলে হ্যাভেন্ট, হ্যাজ থাকলে হ্যাজেন্ট, হ্যাড থাকলে হ্যাডেন্ট, শেল থাকলে শার্ন্ট, উইল থাকলে ওন্ট, ক্যান থাকলে ক্যান্ট, কুড থাকলে কুডেন্ট, শুড থাকলে শুডেন্ট, উড থাকলে উডেন্ট, মাস্ট থাকলে মাসেন্ট, অট থাকলে অটেন্ট, মাইট থাকলে মাইটেন্ট, নিড নট থাকলে নিড ব্যবহার করতে হয়, ডেয়ার থাকলে ডেয়ারেন্ট, ডু থাকলে ডোন্ট, ডাজ থাকলে ডাজেন্ট, ডিড থাকলে ডিডেন্ট। এই ডু ডাজ ডিডের বিষয়টি হচ্ছে, যখন কোনো অপারেটর থাকে না, তখন তোমাকে অবশ্যই টেন্স অনুসারে ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ব্যবহার করতে হয়, যেটা আমি পূর্বের ক্লাস আলোচনা করেছি। এরপরে ইউজ টু যদি থাকে, তোমাকে ডিডেন্ট ব্যবহার করতে হবে। নিড, নিডস, নিডেড, আগে ছিল নিড নট, এটি নেগেটিভ সেন্সে অপারেটর, তাহলে সেক্ষেত্রে তুমি নিড ব্যবহার করতে পারছো। কিন্তু এখানে দেখো, শুধুমাত্র নিড, নিডস, নিডেড আছে, তাহলে সে অনুসারে, অর্থাৎ এই ধরনের ভার্বের টেন্স অনুসারে তোমাকে ডোন্ট, ডাজেন্ট এবং ডিডেন্ট ব্যবহার করতে হচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অংশটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অবশ্যই তোমরা এটি খাতার মধ্যে নোট ডাউন করে রাখবে এবং বেশি বেশি করে ভালোভাবে প্র্যাকটিস করবে, অর্থাৎ এগুলো ভালো করে মনে রাখা অথবা আত্মস্থ করার চেষ্টা করবে। অর্থাৎ তুমি যদি দেখো যে অ্যাম আছে, তুমি বলবা আরেন্ট, এইন্ট। একই রকম ইজ, ইজেন্ট, আর আরেন্ট, ওয়াজ, ওয়াজেন্ট, ওয়ার, ওয়ারেন্ট, হ্যাভ, হ্যাভেন্ট, হ্যাজ, হ্যাজেন্ট, had, hadn't, shall, shan't, will, won't, can, can't, could, couldn't, should, shouldn't, would, wouldn't, must, mustn't, ought, oughtn't, might, mightn't, need, need not, need, dare, daren't, do, don't, does, doesn't, did, didn't, used to, didn't, need, needs, needed। এটা হচ্ছে don't, doesn't এবং didn't। তো এভাবেই তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস শেষ করে নিবে, অপারেটরগুলো মনে রাখার চেষ্টা করবে। এই ধরনের প্রশ্ন আসলে তাহলে তোমরা সহজে লিখতে পারবে। এর পরবর্তী রুলস আমরা চলে যাই।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো 8 নম্বর রুলসটি তোমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। এখানে আমাদের কিছু অদৃশ্য নেগেটিভ থাকে, সেই নেগেটিভ অ্যাডভার্বগুলো আমরা বুঝতে পারি না। সেগুলো কী কী? যেমন দেখো, নেভার, স্কেয়ারসলি, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এই নেগেটিভ ওয়ার্ডগুলো তুমি অবশ্যই খেয়াল রাখবে। এই নেগেটিভ ওয়ার্ডগুলো যখন আসে তোমাকে অবশ্যই অ্যাফার্মেটিভ করতে হবে। যেমন দেখো, ইট হ্যাজ হার্ডলি রেইনড, এখানে খুবই কম বৃষ্টি হয়েছিল বা খুব কম বৃষ্টি হয়েছে। তাহলে এই ক্ষেত্রে হার্ডলি শব্দটি হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড। এখানে অপারেটরটি কী দেওয়া আছে? হ্যাজ হচ্ছে অপারেটর। ওকে, তাহলে আমাদের লেখা উচিত ছিল হ্যাজন্ট, যেহেতু হার্ডলি শব্দটি হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড। হার্ডলি শব্দটি কি? একটি নেগেটিভ ওয়ার্ড, এই জন্য তোমাকে অবশ্যই এখানে লিখতে হবে হ্যাজ ইট। তাহলে আমরা অপারেটরটি ঠিক রাখলাম। জাস্ট নেগেটিভ ওয়ার্ডের জন্য আমাকে অ্যাফার্মেটিভ করতে হলো, সেটা হচ্ছে কি হ্যাজ ইট। ওকে, হি হার্ডলি বিলিভস মি, একই রকম হার্ডলি শব্দটি হচ্ছে একটি নেগেটিভ অ্যাডভার্ব। তাহলে এখানে এটা ও নেগেটিভ। এখন এখানে আমি দেখি অপারেটর আছে কি না, অপারেটর কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্ব দেখি। ভার্বটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে অ্যাজ বা ইয়েস যুক্ত। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখব কি হ্যাজ হি। এখানে আমরা কি লিখব? হ্যাজ হি। ছিল নেগেটিভ, আমরা করেছি কি অ্যাফার্মেটিভ। যদি অ্যাফার্মেটিভ থাকে আমরা করব কি নেগেটিভ। ওকে, অর্থাৎ ভাইস ভার্সা করব, একটা আরেকটার অদলবদল করব। একই রকম সেলডম কামস হিয়ার, এখানে কি নেগেটিভ আছে? হ্যাঁ আছে, আমরা জানি সেলডম হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড। তাহলে সেক্ষেত্রে এই নেগেটিভ ওয়ার্ডের জন্য আমরা এখান থেকে ভার্ব খুঁজে বের করি। ভার্বটি হচ্ছে অ্যাজ বাই ইয়েস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একই রকম। তাহলে আমরা এখানে লিখব কি ডাস, ডাস হি। ওকে, তাহলে খুব সহজেই বিষয়টি হচ্ছে যে খুব সহজে আমরা বুঝবো, যদি কোনো সেন্টেন্সে আমাদের এই ধরনের নেগেটিভ অ্যাডভার্বগুলো থাকে, নেভার, স্কেয়ারসলি, হার্ডলি, সেলডম, লিটল, ফিউ অ্যাটসেট্রা, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই আমাকে এই সেন্টেন্সটিকে নেগেটিভ সেন্টেন্স ধরে নিতে হবে এবং সেখানে আমাদের নিয়ম অনুসারে অপারেটরটি বের করতে হবে। অপারেটর বের করার পরে আমাদেরকে এটা অ্যাফার্মেটিভ আকারে করতে হবে। আর যদি আমরা অপারেটর না পেয়ে থাকি তখন আমরা টেন্স অনুসারে অর্থাৎ ভার্ব অনুসারে আমরা ডু, ডাজ, ডিড ব্যবহার করতে পারি। তাহলে খুব সহজেই আমরা এই এক্সাম্পলগুলোর মাধ্যমে বেশি বেশি করে এই ধরনের সেন্টেন্স প্র্যাকটিস করব। তো এরপরে আমরা পরবর্তী নিয়মে চলে যাই। আমাদের পরবর্তী নিয়ম হচ্ছে
ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, অনুরোধ, নিষেধ এ ধরনের কোনো কিছু থাকে। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে আসলে আদেশ, অনুরোধ, নিষেধ অনুসারে একভাবে ভাগ করতে পারি। এরপরে প্রস্তাব, হ্যাঁ, প্রস্তাব অনুসারে অথবা অনুমতি অনুসারে আরেকভাবে ভাগ করতে পারি। তাহলে এখানে হচ্ছে একটা পার্ট, সেটা হচ্ছে আদেশ, অনুরোধ, নিষেধ অনুসারে যদি ট্যাগ কোশ্চেনটি থাকে তাহলে অবশ্যই আমরা উইল ইউ, উড ইউ, ক্যান্ট ইউ, কুড ইউ এটা জাস্ট মুড অনুসারে বসাতে পারি। যদি আমরা কোনো কিছুই না পারি তাহলে আমরা উইল ইউ বসাতে পারি। তাহলে দেখো আমরা এক্সাম্পলগুলো একটু খেয়াল করি। ওকে, তো ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা কিছু এক্সাম্পল দেখি। গিভ মি এ প্যান, এটা জাস্ট অনুরোধ অর্থে বোঝায় বা আদেশ অর্থে বোঝায়। তাহলে আমরা বলবো উইল ইউ গিভ মি এ প্যান, আমাকে কলমটি দাও। উইল ইউ দিবে কি? দিবে। ওকে, উইল ইউ আমরা বলবো উইল ইউ। শাট দ্য ডোর, দরজাটি বন্ধ করো, এটা একরকম আদেশ বোঝায়। তাহলে আমরা উড ইউ, বন্ধ করবে কি বা বন্ধ করবে কি, উড ইউ। অথবা আমরা যদি বলি উইল ইউ তাহলে হবে ওয়েট ফর এ ওয়াইল, ক্যান ইউ ওয়েট ফর এ ওয়াইল, তুমি আমার জন্য কিছুক্ষণ অপেক্ষা করো। ক্যান ইউ অপেক্ষা করবে কি? ওকে, পুট ইট ইন রাইটিং, কুড ইউ। এরপরে শাট আপ, ক্যান্ট ইউ। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য হচ্ছে যে এখানে আমরা প্রত্যেকটি সেন্টেন্সের জন্য উইল ইউ ব্যবহার করতে পারি, অর্থাৎ আমরা এই ক্ষেত্রে কিন্তু সবগুলোর জন্য উইল ইউ ব্যবহার করতে পারি। তবে মুড অনুসারে আমরা এই ধরনের সেন্টেন্সকে উড ইউ, ক্যান ইউ, কুডন্ট ইউ, ক্যান্ট ইউ এভাবেও আমরা ইউজ করতে পারি। তো যারা আমরা সাধারণত মুড বুঝবো না সেন্টেন্সের মধ্যে ইম্পারেটিভে যে আদেশ অনুরোধের কোন মাত্রায় কী বোঝাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না, তারা আমরা কিন্তু উইলের দিকে চলে যেতে পারবো। তো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে একটি নিয়ম হচ্ছে আদেশ, অনুরোধ, নিষেধার্থে আমরা উইল ইউ ব্যবহার করতে পারি। এরপরে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের আরেকটি অংশ হচ্ছে
ওকে, দেখো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের আরও একটি বিষয় এসেছে যেটা লেট দিয়ে শুরু হয়। এই ধরনের লেট দিয়ে যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পেয়ে যাই, তো সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, লেটের পরের অবজেক্টটি খেয়াল রাখতে হবে। তো আমরা যদি লেটস পেয়ে যাই তাহলে, অথবা লেটাস পেয়ে যাই, এই লেটস অথবা লেটাস এটার পূর্ণরূপটা কি? লেটসের পূর্ণরূপ হচ্ছে লেটাস। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে শেল বি। অর্থাৎ তুমি খেয়াল রাখবে লেটস অথবা লেটাস আসছে কি না, যদি আসে তাহলে তুমি শেল বি ব্যবহার করবে, অন্য কোনো অপারেটর তোমাকে ব্যবহার করার প্রয়োজন নেই, শুধুমাত্র শেল বি ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে লেট প্লাস অন্য কোনো অবজেক্ট যদি দেওয়া থাকে, অবশ্যই তুমি শেল প্লাস প্রদত্ত অবজেক্টটি ব্যবহার করবে। সাপোজ এখানে দেওয়া আছে লেটের পরে মি, তার মানে তোমাকে লিখতে হবে শেল আই। এখানে দেওয়া আছে লেটের পরে হিম, তার মানে এখানে তোমাকে লিখতে হবে শেল হি। এখানে দেওয়া আছে লেটের পরে হার, তার মানে তোমাকে লিখতে হবে শেল শি। এখানে দেওয়া আছে লেটের পরে করিম, এটা ব্যক্তি হিসেবে একজন পুরুষবাচক, এই জন্য আমরা ব্যবহার করব শেল ই। অর্থাৎ লেটার পরে অন্য অবজেক্ট, সেই অবজেক্ট অনুসারে তোমাকে ব্যবহার করতে হবে। তো এখানে যখন লেটার পরে মি হয়, মি এটা কোত্থেকে আসছে? এই অবজেক্টটি আমরা জানি আই, মি এর সাবজেক্ট কি? আই। আই হচ্ছে এটা সাবজেক্ট, যেটার অবজেক্ট ফর্ম হয় মি, তার মানে হচ্ছে এখানে আমরা প্রোনাউন ব্যবহার করলাম শেল আই। লেট হিম, যেটার সাবজেক্ট হচ্ছে হি, তাহলে প্রোনাউনটি ব্যবহার করলাম হি। এরপরে লেট হার, যেটার সাবজেক্ট হচ্ছে শি, যেটার প্রোনাউনটি আমরা ব্যবহার করলাম শি। এরপরে লেট করিম, করিম হচ্ছে ব্যক্তিবাচক, পুরুষবাচক, এই জন্য আমরা শেল হি ব্যবহার করলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মটি আশা করি সবাই বুঝতে পেরেছ। খুব সহজে আমি তোমাদের জন্য সংক্ষিপ্ত আকারে বলছি, সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা কোনো ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হবে, তখন আমরা অবশ্যই উইল ইউ ব্যবহার করতে পারবো, অথবা সেন্টেন্সের মুড অনুসারে যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি ক্যান, কুড, ক্যান আই এরকম ব্যবহার করতে পারো। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেটস অথবা লেটাস দিয়ে শুরু হয়, তখন তোমাকে অবশ্যই শ্যাল বি ব্যবহার করতে হবে। আর লেট প্লাস অন্য কোনো অবজেক্ট যদি থাকে, তাহলে সেই অবজেক্ট অনুসারে তোমাকে শ্যালের সাথে সেই অবজেক্ট অনুসারে প্রোনাউনটি ব্যবহার করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এই রুলসগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা বাসায় বেশি বেশি করে বোর্ড কোশ্চেন্সগুলো প্র্যাকটিস করবে, এবং কোনো সমস্যা থাকলে আমাদের ফেসবুক অর্থাৎ শরীষাদি হাই স্কুল ফেসবুকে আমার ক্লাসে কমেন্টে তোমরা এই সমস্যাগুলো জানাবে, এবং তোমাদের নিয়ে পরবর্তী ইনশাল্লাহ অন্যান্য রুলস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।